এরপর আমার গন্তব্য ছিল ডাল লেক। অসাধারণ সুন্দর, যা কাশ্মীরের এক অনন্য মাত্রা এনে দেয়। এই কারণেই মনে হয় ডাল লেককে বলে জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর, অথবা শ্রীনগরস জুয়েল, তাই না? সত্যিই তাই। কাশ্মীরের এক অনন্য মহামূল্যবান জিনিস মনে হয় যেন। কাশ্মীরে পা দেব আর ডাল লেক দর্শন করব না? ডাল লেকের ধারে প্রচুর হোটেলের কোনো চিন্তা নেই। আর এখান দিয়ে তুমি একটু নিশ্চুপে হাঁটবে, বসবে, মানুষগুলো বড় পিছু টান দেয়, চলো চলো একটু ঘুরে নাও। আর আমার চিরকালের একটু জল ফোবিয়া আছে, আমি ভীষণ জলকে ভয় পাই। তাই যখন আমাকে এখানে উঠতে বলেছিল, আমার অবস্থা পুরো ত্রাহিমাম। মাকে ডাকতে ডাকতে হাউস বোটেতে উঠলাম। হাউস বোটে সেই ছোটোবেলায় যখন এসেছিলাম না, তখনও আমি উঠেছিলাম। যেই হোক, হাউস বোটেতে উঠে পড়লাম। কিন্তু এই যে নৌকার দুলুনি আর এই যে এক অনাবিল আনন্দ, আমার দুই রাজকন্যার মুখের হাসি দেখে বুঝতে পারছো কি পরমানন্দ ওরা পেয়েছে। আমার মুখ আমি দেখাইনি, কারণ আমার অবস্থা অনেকটা থরহরিকম্প। এই মুখ দেখানোর নয়, ক্যামেরায় সবসময় দেখাতে হয় কি চওড়া স্মাইল, ওটাই তো হচ্ছে চিনির সিগনেচার স্টাইল। আর হচ্ছে বেশ সুন্দর ফ্রেশ আনন্দিত হয়ে। কিন্তু আমার মুখটা তো তখন পাংশু হয়ে গেছে। পাংশু মানে ভয়ে ভয়ে মুখ পুরো ফ্যাকাশে। জলকে তো প্রচণ্ড ভয় পাই। দুই কন্যা নানাভাবে ভয় দেখাচ্ছিল যেন, ইচ্ছে করে বারবার নড়ছিল। আর এই ছোট্ট এটা দুলছিল। আমি ভাবলাম এই মনে হয় আমি একদম জলের তলায় শরীর সমাধি হয়ে গেল আমার। এই হ্রদের উৎপত্তির পিছনে দুটো তত্ত্ব কাজ করে। কেউ বলে এটা হিমবাহ গলে এই হ্রদটা তৈরি হয়েছে, বছরের পর বছর ধরে আকার পরিবর্তন করে আজ এই রূপ নিয়েছে। আবার কেউ বলে যে এই হ্রদ ঝেলাম নদীতে যে বন্যার স্রোত হয়েছিল তার থেকে তৈরি হয়েছে। 5 ফুট থেকে সর্বোচ্চ 20 ফুট গভীর এই ডাল লেক। 18 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ডাল লেক বিস্তৃত। এর মধ্যে 21 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে ভাসমান বাগান। ভাসমান এই বাগানগুলোকে কাশ্মীরি ভাষায় রাত বলে। এই জুলাই আগস্ট মাসে ওখানে খুব সুন্দর পদ্ম ফুল ফোটে। ডাল লেক হ্রদটি 4টি অববাহিকায় বিভক্ত। তো আমার জল ভীষণ ভয় করে। আমি কখনো স্টিমার পর্যন্ত চাপতে আমি ভয় পাই। মানে আন্দামান যাওয়াটা ফ্লাইটে ঠিক আছে, আমার হাজব্যান্ড বলছিল এক ট্রিপ, মানে যখন আমরা গেছি তো বললো একবার এতে যাবে জাহাজে। আমি বললাম না না পাগল, কখনো না। বাট এটা খুশির আর বাবানের ভীষণ ইচ্ছা, ডাল লেকের ওরা শিকারা রাইড করবে। আর কাশ্মীর আসলে এটা তো একটা ট্র্যাডিশনাল ব্যাপার, শিকারা রাইডটা, তো সেজন্য। কিন্তু ডাল লেকের চারদিকে খুব সুন্দর সুন্দর কিছু বাগান আছে। মুঘল গার্ডেন আছে, তারপরে টিউলিপ গার্ডেন আছে, দূরে শঙ্করাচার্যের মন্দির আছে পাহাড়ের মাথায়, শালিমার গার্ডেন আছে, নিষাদ গার্ডেন আছে, আর একদিকে হরি পর্বত আছে। পীরপাঞ্জাল পর্বতমালা দিয়ে 3 দিক বেষ্টিত এই ডাল লেকের সৌন্দর্য যা মনে হয় ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। সেই কারণে বহু সিনেমার শুটিং এখানে হয়েছে, কারণ এত সুন্দর নৈসর্গিক দৃশ্য আর কোথায় পাওয়া যাবে, তাই না? আর এই যে শিকারা রাইড যেটাকে আমরা বলি, এটা কাশ্মীরের এক সাংস্কৃতিক প্রতীকও বলতে পারো। আর আমার কাছে না অনেকটা হচ্ছে গন্ডোলা রাইড আছে না, তো আমার যেন মনে হচ্ছিল আমি কাশ্মীরে গন্ডোলা রাইড করছি। চোখ বন্ধ করে এই নিস্তব্ধতা, জলের ছপাত ছপাত শব্দ একটা অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। নাই বা যেতে পারলাম ভেনিসের গন্ডোলা রাইড করতে। আমার শিকারা রাইডও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর সাথে সঙ্গত দিতে এরকম ছোট ছোট নৌকায় করে চলে এসেছিল কাওয়া। रोजा ना नहीं नहीं हम हिंदू है। तो कलकत्ता में ज्यादा मुस्लिम रहता है। हाँ रहता है, जुलकर हम सब रहते हैं। तो नहीं नहीं कोई बात नहीं, कोई बात नहीं। এখানে হাউস বোটগুলো এক একটা এত সুন্দর, পুরো রাজপ্রাসাদ মনে হচ্ছে। কলকাতা থেকে এসেছি শুনে ওই যে শিকারার যিনি চালক ছিলেন ওই দাদার প্রশ্ন ছিল রোজা রেখেছো? আমার হাজব্যান্ড তো হেসে বাঁচে না, বললো আমরা মুসলিম নই, আমরা হিন্দু। বললো তোমরা কলকাতায় থাকো বললে তো? আমরা বললাম হ্যাঁ। বললো কলকাতায় তো মুসলিমেরাই থাকে।
হে ভগবান, কলকাতার কত পরিচিতি হচ্ছে নতুন নতুন। কি আর উত্তর দিই, বললাম হ্যাঁ মিলিজুলি হয়ে থাকি আমরা, বুঝে দেখো। যাই হোক, সূর্যদেব অস্তমিত হবার অপেক্ষায়, আর চারিদিকে কিছুক্ষণের মধ্যেই আলো জ্বলে উঠবে। এত সুন্দর নৈসর্গিক রূপের বর্ণনা দেওয়া ভাষাহীন। এই হাউসবোটগুলোকে দেখতে দেখতে এই দেখো একটা এসবিআইয়ের এটিএম আছে, মানে আসলো হাউসবোটে উঠলো, টাকার দরকার, এটিএম থেকে নিয়ে নিল। এসবিআইয়ের এটিএমও কিন্তু ফ্লোটিং। যাই হোক, আমার হাজব্যান্ড অফার দিয়েছিল 1 নাইট স্টে আমি করতে পারি, কিন্তু ওই যে বললাম কোথাও শুনেছিলাম যে পুরো হাউসবোট নাকি রাতে জ্বলে গেছিলো। সেই যে আমার ভয়, আর তার উপরে জলের মধ্যে ভেসে থাকা, ইয়ার বলো না। আমি তো এই একদম শর্তে রাজি নই। দূর থেকে দেখো কিছু জিনিস আছে, দূর থেকে দেখো তার সৌন্দর্য, কাছে যেতে নেই। যে জিনিস তোমাকে ভয় দেবে, অমন ভয়ার্ত আনন্দে আমি বাপু অংশীদার হতে রাজি নই। এই দূর থেকে দেখলাম। এমনকি শিকারার যিনি চালাচ্ছিলেন তিনি আমাকে বললেন নেমে ঘুরিয়ে দেবেন, তাতেও আমি একদম রাজি হইনি। কারণ আমার এই যে শিকারা থেকে আমি নামবো আর উঠবো, তার যে দুলুনি, সেটা মনে হয় আমার হার্ট ফেল করিয়ে দিতে বেশিক্ষণ সময় নেবে না। ছোটবেলায় একটা সিরিয়াল দেখতাম, দূরদর্শনে আসতো, গোল গুলশান গুলফাম। গোল গুলশান গুলফামের এখানে কোনো একটা বোট হয়তো আছে, শ্যুট হয়েছিল আর কি। সন্ধ্যার আলোগুলো জ্বলে উঠতেই ডাল লেক যেন একটা অন্য রূপ নিয়ে নিল, এক সোনালি সৌন্দর্য। আর দেখো কিছু মানুষ তখনও ভাসছে, কিছু আবার হয়তো পাড়ে ফিরছে, কিছু বিকিনির জন্য ছোট ছোট ডিঙিগুলোকে নিয়ে চলে আসছে। এই সৌন্দর্য কিন্তু অপূর্ব, মানে ঠিক পোষায়নি আমাদের, যেহেতু টাইমটা খুব শর্ট ছিল। তবুও যতটুকু মুহূর্ত কাটিয়েছি মুঠি ভরে নিয়েছি। ভাসতে ভাসতে হঠাৎ চোখে পড়লো ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই হরি পর্বত, ওখানেই সারিকা পীঠ, মানে মা ওখানেই বিদ্যমান। দর্শন করে এসেছি আমরা গতকাল, অসামান্য দর্শন, মারাত্মক এক ঊর্জা। দূর থেকে হরিপর্বতের দিকে চোখ পড়তেই হাতটা মাথায় যেন আপনিই ঠেকে গেল। আর এই যে জায়গাটা দেখছো, এই সামনেই কোথাও এক বোটে গোল গুলশান গুলফামের শ্যুট হয়েছিল। আর দূরে ওই যে ফোর্ট দেখা যাচ্ছে, ওটা আকবর ফোর্ট। তো যাই হোক, একদম অপূর্ব সুন্দর, এত সুন্দর যে মনেই হচ্ছিল না ওখান থেকে এবার ফিরতে হবে। আর এই যে জায়গাটা দেখছো ডাল লেকের উপরেই, ধরো কিছুটা মাটি জমে বা নানা কিছু জমে এখানেই ঘর বাড়িগুলো তৈরি হয়ে গেছে, কিছু ফ্লোটিং দোকান আছে। এই জায়গাটাকে মিনা বাজার বলে। তো চলে আসলাম এখন আমরা এই মুহূর্তে মিনা বাজারে। মিনা বাজারে সব দোকান আজ খোলেনি, যেহেতু রোজা চলছে, এই সময় রোজা ভাঙে, তারা খাওয়া দাওয়া করে। তো সে কারণে হয়তো আর কিছুটা পর থেকেই, সময় থেকেই মিনা বাজারটা পুরোপুরি খুলে যাবে। কিন্তু মিনা বাজার যেতে যেতে যেন মনে হলো খাজানা দেখছি। যার শিকারায় আমরা ঘুরছিলাম, ওনারও সেই সময় রোজা ভাঙার টাইম। উনি আমাদের অনুরোধ করলেন কোনো একটা দোকানে একটু দাঁড়াই, আমি সেখানে একটু খাবার খেয়ে নেব, ততক্ষণ তোমরা দোকানটা দেখে নেবে। কিন্তু এই যে টলমলো শিকারা থেকে নামতে চিনির ভীষণ ভয়, কিন্তু আমাকে নৌকা থেকে নামাবার রাস্তা আমার বাড়ির আর 3 জন সদস্যের খুব ভালো করে জানা। তারা টোপ দিল, এইখানেই কোনো দোকানে নামলে কিন্তু মা, এখানে কিন্তু তুমি পশমিনা পাবে। একবার চোখের সামনে পশমিনা ভালো দেখবে নাকি? শাড়ি যে চিনির দুর্বলতা, এ কথা বোঝার আর কারোর মনে হয় বাকি নেই। অগত্যে পশমিনার নাম শুনেই চোখ দুটো কেমন চকচক করে উঠল। চারধারের এই যা চকচকে মিনা বাজার দেখতে দেখতে নেমেই পড়লাম। দেখো ফ্লোটিং অবস্থাতেই আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এভরিথিং। সেখানে কিন্তু তখন বেশ ভালো ভিড় জমে গেছে, আর চারদিকের পসরা দেখেই বুঝতে পারছো। তবে হ্যাঁ, একটা কথা বলতে চাই, দাম কিন্তু এখানে একটু বেশিই বাপু। আমি যেহেতু নেমেছিলাম, দূর থেকে শাড়িগুলো দেখে আমার হাজব্যান্ড, শুধু হাজব্যান্ড বললে ভুল হবে, 2 কন্যাও, মাগো কত সুন্দর সুন্দর শাড়ি। একটু আমরা নেমেই পরীক্ষণে, ওই মানুষটাও একটু রোজা ভেঙে নিক আর আমরাও একটু দোকান ঘুরে নিই।
দূরে বিভিন্ন দোকানে তো ডাকাডাকি চলে, আমার এখানে আসুন, আমার এখানে আসুন। আর যতদূর মনে হয় শিকারার যারা এই চালান তাদেরও মনে হয় কোনো দোকানের সাথে কিছু ব্যবস্থাপনা থাকে। তাই সে তার পছন্দ মতো দোকানটাতে গিয়ে নামালো, এবং ওই দোকানটাই ছিল এখানকার একটি গভর্নমেন্ট এম্পোরিয়াম মতো। আমরা সেখানে নেমেছিলাম। শিকারা দাদা বলছিল এইখানে নানা রকম সবজি চাষ হয়, আর এই সবজিগুলোই পরদিন সকালবেলায় মান্ডিতে চলে যায়। মান্ডি দেখানোর ইচ্ছা আমার ভীষণ ছিল। বৃষ্টি আমার সব ইচ্ছাকে পণ্ড করে দিয়েছে। আর এদিকে দেখো আখরোটের কাঠের সমস্ত জিনিসপত্র, হাত দিলেই হাত পুড়ে যাবে। তবুও যাদের কেনার সামর্থ্য আছে ওতে অবশ্যই কিনবে। আমার এত বাপু ইচ্ছে নেই। আমি ভীষণ একদম ঘিঞ্জি ঘর সাজানো পছন্দ করি না। আমার হচ্ছে ঘর ভীষণ খোলামেলা হবে। যাই হোক, তো এবার আমার নামার পালা। নামলাম। সেখানে আমাকে একটা পশমিনা শাড়ি দেখিয়েছিল, জানো, অরিজিনাল পশমিনা, প্রায় 1,50,000 টাকা দাম। আমি শুধু একটু ছুঁয়ে দেখে জীবনটা সার্থক করে এসেছি। আর কিনেছি কি, কিছু জিনিস সাসপেন্স থাকাই ভালো, সব কথা সবসময় বলতে নেই। না না, দেখাবো তোমাদের অতি অবশ্যই, তবে কখন জানি না। কাশ্মীর থেকে ফিরে বিধ্বস্ত চিনি, লাইভ করতে পর্যন্ত পারছি না। ওদিকে কাশ্মীরে গেছে বরফে, মানে সোনমার্গের বরফে পুরো স্কিন একদম বার্ন হয়ে যাওয়ার জোগাড়। আর কলকাতায় পা দিয়েই ঠিক মনে হলো গরম তেলে কাঁচা মাছ দিলে মাছ যেমন বেঁকে যায়, কালো হয়ে পুড়ে যায়, আমার অবস্থাও তেমন হয়েছে। চলো সেসব কথা নিয়ে পরে আসবো কোনো এক ব্লগে। এখন তো আমার অনাবিল আনন্দের সময়। এই আনন্দের ভাগ অন্য কারোর সাথে শেয়ার করা যায় না। সে সমস্ত কথা অন্য ব্লগে অন্যভাবে বলবো ক্ষণে। চলো কেনাকাটা সেরে সমস্ত ঘুরে দেখে আমরা তখন ফিরে চললাম। আমাদেরকে একটু তাড়াই ছিল হোটেল ফেরার, কারণ এই যা কিনেছি সেগুলোকে তো আবার বাক্স প্যাটরার মধ্যে ভরতে হবে, কারণ আগামীকাল এখান থেকে রওনা দেবার পালা। হয়ে গেল আমার কাশ্মীর ভ্রমণ। কথা দিলাম আবার আসবো, কারণ একবারে স্বাদ মিটল না, অভুক্ত ফিরছি আমি, তাই আবার আসতে হবে। বৃষ্টি যেহেতু অসমাপ্ত রেখে দিয়েছে পুরো জার্নিটা। আর তখন আলোকসজ্জায় মোহময় হয়ে গেছে যেন ডাল লেক, চোখ ফেরানোই যাচ্ছে না। পাড়ে আসলাম, চারদিক তখন আলো আর মানুষে একদম গমগমে হয়ে উঠেছে।